ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। আজ যেটা শুরু করব, জিওগ্রাফি তোমাদের ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 10-এর বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো প্রথমেই তোমাদের জানতে হবে ভূমিরূপ কী জিনিস। ভূমিরূপ হচ্ছে কি, আমাদের পৃথিবীর ওপর কোথাও পর্বত আছে, কোথাও মালভূমি রয়েছে, কোথাও সমতল ভূমি রয়েছে, মানে সমভূমি যেটাকে বলে। তো এই রকমভাবে আমাদের পৃথিবীর ওপর ভূমি ডিফারেন্ট ভূমির, মানে ভূমিটা হচ্ছে কি ডিফারেন্ট টাইপের, কোথাও সমতল ভূমি রয়েছে, কোথাও মালভূমি রয়েছে। এই যে ভূমির বৈচিত্র্য, এইটাকেই বলা হচ্ছে কি ভূমিরূপ। ইংলিশে এই টার্মটাকে বলা হয় ল্যান্ডফর্ম। তো এই যে ভূমিরূপগুলো তৈরি হলো, এই ভূমিরূপগুলো তৈরি হয়েছে, এর পেছনে রয়েছে দুটো প্রক্রিয়া। এই দুটো প্রক্রিয়া, একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রক্রিয়া, আরেকটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তো অভ্যন্তরীণ প্রক্রিয়াটা কি? অভ্যন্তরীণ প্রক্রিয়াটা হচ্ছে মানে যে প্রক্রিয়াটা পৃথিবীর ভেতরে প্রক্রিয়া, পৃথিবীর ভেতরে এটা সংগঠিত হচ্ছে, তাকেই বলা হচ্ছে অভ্যন্তরীণ প্রক্রিয়া। ইংলিশ টার্মটা হচ্ছে এন্ডোজেনেটিক প্রসেস। আর যে প্রক্রিয়াটা পৃথিবীর বাইরে সম্পন্ন হয় সেটাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া, এক্সোজেনেটিক প্রসেস। তো অভ্যন্তরীণ প্রক্রিয়া কী? কিছু কিছু শক্তি রয়েছে যেগুলো অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি কোনগুলো? যেমন শিলামণ্ডল বা ভূগর্ভের বিভিন্ন অংশে যে প্রাকৃতিক শক্তি, আমাদের যে প্রাকৃতিক শক্তি কন্টিনিউয়াসলি কাজ করে বিভিন্ন ভূমিরূপ তৈরি করছে, সেটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। এই শক্তি ভূগর্ভে যে পদ্ধতিতে কাজ করছে, সেই পদ্ধতিটাকেই বলা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া, এই প্রক্রিয়া ভূগর্ভে আলোড়নও সৃষ্টি করে। এরপরে আসছে বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া হচ্ছে কি, পৃথিবীর বাইরের শক্তি। কিছু কিছু পৃথিবীর বাইরের শক্তি আছে। এই বাইরের শক্তিগুলো হচ্ছে যেমন বৃষ্টিপাত, নদী প্রবাহ, বায়ু প্রবাহ, হিমবাহ সঞ্চরণ, সমুদ্র তরঙ্গ। এই সমস্ত শক্তিগুলো হচ্ছে পৃথিবীর বাইরের শক্তি, বা এগুলোকে বহির্জাত শক্তিও বলা হয়। এই সমস্ত প্রাকৃতিক শক্তিগুলো পৃথিবী পৃষ্ঠের ভূমিরূপের ওপরে কাজ করছে। কখনো কখনো এরা ক্ষয় করে ভূমিরূপের উচ্চতাকে কমিয়ে দিচ্ছে, আবার কখনো কখনো সঞ্চয় করে ভূমিরূপে উচ্চতা বাড়াচ্ছে, ভূমিরূপে বৈচিত্র্য নিয়ে আনছে। তো এই সমস্ত প্রাকৃতিক শক্তি যেগুলো ভূপৃষ্ঠের ওপর প্রতিনিয়ত কাজ করে চলেছে, কাজ করে ভূমিরূপে বৈচিত্র্য নিয়ে আনছে, সেটাই হচ্ছে বহির্জাত শক্তি। মানে খুব সহজে বলতে গেলে অন্তর্জাত শক্তি যেগুলো পৃথিবীর ভেতরে কাজ করছে, আর বহির্জাত শক্তি যেগুলো পৃথিবীর বাইরে কাজ করছে। তো যেগুলো বাইরে কাজ করছে, বাইরে যেগুলো কাজ করছে, যে পদ্ধতিতে কাজ করছে, এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তো বহির্জাত প্রক্রিয়ায় কারা আছে? বহির্জাত শক্তিগুলো ভূপৃষ্ঠে কাজ করছে, বহির্জাত শক্তিগুলো যে পদ্ধতিতে কাজ করছে, সেই পদ্ধতিটাকেই বলা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তো বহির্জাত প্রক্রিয়ার কিছু কিছু বৈশিষ্ট্য আছে। এই প্রক্রিয়ায় ভূমিরূপ পরিবর্তিত কীভাবে হয়? বাইরের থেকে কাজ করে। তো বহির্জাত প্রক্রিয়ার 4টে পার্ট রয়েছে। তো বহির্জাত প্রক্রিয়া 4টে প্রক্রিয়ায় কাজ করে, 4টে ভাগে কাজ করে। প্রথমটা হচ্ছে পর্যায়িতকরণ বা পর্যায়ন। এটাকে ইংলিশে গ্র্যাডেশন বলা হচ্ছে। তো গ্র্যাডেশন হচ্ছে কি? গ্র্যাডেশন হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় হচ্ছে, পরিবহন হচ্ছে, তার সাথে সঞ্চয় কাজে ভারসাম্য আসছে, গ্র্যাডেশন বা পর্যায়িতকরণ বা পর্যায়নের মাধ্যমে। নেক্সট হচ্ছে অবরোহণ বা ক্ষয় সাধন। এটা ইংলিশ নামটা হচ্ছে ডিগ্রেডেশন। তো এই প্রক্রিয়া কী হচ্ছে? ভূপৃষ্ঠের কোনো উঁচু জায়গা ক্রমাগত ক্ষয় হচ্ছে, ক্ষয়ের ফলে সেটা একটা টাইমে সমভূমিতে পরিণত হচ্ছে, সেটাকে বলা হয় ডিগ্রেডেশন, অবরোহণ বা ক্ষয়সাধন। তিনটেই একই নাম, একটা ইংলিশে একটা বাংলাতে। তারপরে আসছে আরোহণ বা স্তূপীকরণ, বা এটাকে সঞ্চয় সাধনও বলা হয়। ইংলিশ টার্মটা হচ্ছে অ্যাগ্রেডেশন। এই প্রক্রিয়া কী হচ্ছে? ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হচ্ছে। 4 নম্বর টার্মটা হচ্ছে আবহ বিকার বা বিচূর্ণী ভবন, ওয়েদারিং যাকে বলে ইংলিশে। তো এই প্রক্রিয়ায় ভূপৃষ্ঠে কোনো স্থানে যে শিলা আছে, শিলা একাধিক পদ্ধতিতে সেটা চূর্ণ বিচূর্ণ বা বিয়োজিত হচ্ছে। এটাই হচ্ছে আবহ বিকার বা বিচূর্ণী ভবন, ইংলিশে বলা হচ্ছে ওয়েদারিং। এর পরের টপিকটা হচ্ছে নদীর বিভিন্ন কাজ। এর মধ্যে ক্ষয় রয়েছে, বহন রয়েছে, অবক্ষেপণ রয়েছে। তো এইসবের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, সেইগুলো আলোচনা করব। তো এই নদী কিভাবে কাজ করছে সেটা জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে নদী কাকে বলে, আর তার আগে হচ্ছে জলচক্র। তো জলচক্রর অংশ হিসাবে যখন নদী অববাহিকা ও জলবিভাজিকা সৃষ্টি হচ্ছে, তো আমাদের প্রথমে জানতে হবে যে জলচক্র কাকে বলে। জলচক্র তোমরা ছোটোবেলা থেকে অনেক আগে থেকে পড়েছো। জলচক্র কী জিনিস? জলচক্র হচ্ছে কি, যখন বায়ুমণ্ডল থেকে যাত্রা শুরু হয়, যাত্রা করে
শুরু করে বায়ুমণ্ডল হয়ে আবার যখন বায়ুমণ্ডলেই ফিরে আসছে জল, সেই চক্রাকার গতিটা কি বলা হচ্ছে কি জলচক্র বা ওয়াটার সাইকেল। ওয়াটার সাইকেল বা জলচক্র ছোটোবেলাতেই পড়েছো। যেমন কি হচ্ছে, যেমন ধরো নদী থেকে নদীর জল, সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে মেঘ সৃষ্টি করছে, মেঘটা আবার বৃষ্টি রূপে পৃথিবীর বুকে ফিরে আসছে, আবার সেটা নদীতেই আসছে, আবার নদী থেকে জলটা বাষ্পীভূত হয়ে নদীতে সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে একটা টাইমে একটা টাইমে মেঘ সৃষ্টি করছে, মেঘ থেকে আবার বৃষ্টি হয়ে জলটা চলে আসছে। এই যে সাইকেল বা ওয়াটার সাইকেল অনেক ছোটোবেলা থেকেই পড়েছো, আইডিয়া আছে, এটা কঠিন তেমন কিছু নয়। আচ্ছা, জলচক্রের যে বিভিন্ন পর্যায়, এই পর্যায়ের মধ্যে এই পর্যায়ের মধ্যে পৃষ্ঠপ্রবাহের অংশরূপে নদীর উৎপত্তি ঘটে। এই যে নদী উৎপত্তি হচ্ছে এখানে ভূপৃষ্ঠ। আচ্ছা, এরপর আমাদের জানতে হবে ভূপৃষ্ঠের জলে উৎস কী কী। ভূপৃষ্ঠের জলের দুটো উৎস, একটা হচ্ছে তুষারপাত আর একটা হচ্ছে বৃষ্টিপাত। তো বৃষ্টিপাতের ফলে কি হচ্ছে, কিছুটা জল কখনো ভূগর্ভেও প্রবেশ করছে, আর কিছুটা জল বাষ্পীভূত হয়ে বাকি যে জল সেটা প্রবাহের আকারে ভূপৃষ্ঠে প্রবাহিত হচ্ছে। তারপর টার্ম হচ্ছে নদী। নদী একটু আগে বললাম নদী সৃষ্টি হচ্ছে, তো নদীর একটি সংজ্ঞা রয়েছে বা নদী কাকে বলা হয়। প্রথমত নদী হলো একটা স্বাভাবিক প্রবাহমান জলধারা। নদী হচ্ছে স্বাভাবিক প্রবাহমান জলধারা যা কীভাবে সৃষ্টি হচ্ছে, পার্বত্য অঞ্চলে বৃষ্টির জল বা বরফ গলা জলের দ্বারা উৎপন্ন হয়। তার মানে নদী হচ্ছে স্বাভাবিক প্রবাহমান জলধারা যা পার্বত্য অঞ্চলে বৃষ্টির জল বা বরফ গলা জলের ফলে উৎপন্ন হওয়ার পর সেটি অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে, সেটি হচ্ছে নদী। এরপরে এবার ধরো অন্য কোনো জলধারা বা নদী কোনো মূল নদীতে এসে পড়লো, তখন তাকে বলা হয় উপনদী। তারপর যদি কোনো মূল নদী থেকে অন্য কোনো জলধারা বা নদী যদি বেরিয়ে গিয়ে সেটা অন্য কোনো নদীতে বা সাগরে পড়লো, তাকে বলা হয় শাখা নদী। তো উঁচু পার্বত্য অঞ্চলে হিমবাহের যে বরফ গলা জলে উৎপন্ন নদীগুলো সারা বছর এতে জল থাকে, সেই ধরনের নদীকে বলা হয় নিত্যবহ নদী। অন্যদিকে কী হয়, যে মালভূমি বা অন্য কোনো কম উঁচু জায়গায় যেখানে সাধারণত বৃষ্টির জলে সৃষ্টি হওয়া নদীগুলি শুধুমাত্র বর্ষাকালে তাদের জল থাকে, এই বর্ষাকাল ছাড়া সারা বছর জল থাকে না, বর্ষাকালে জল থাকে, সেগুলো হচ্ছে অনিত্যবহ নদী। তারপরে আমাদের জানতে হবে অন্তর্বাহিনী নদী কী। অন্তর্বাহিনী নদী হচ্ছে কি, ধরো যে কোনো একটা নদী কোনো একটা দেশের মধ্যেই উৎপন্ন হয়, সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয় গিয়ে মিশছে, তাকে বলা হয় অন্তর্বাহিনী নদী। আমাদের ভারতীয় অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি আছে। রাশিয়াও একটা অন্তর্বাহিনী নদী আছে, সেটা হচ্ছে আমুদরিয়া। এগুলো হচ্ছে অন্তর্বাহিনী নদী। এক্সাম্পলে আসতে পারে যে রাশিয়ার একটি অন্তর্বাহিনী নদীর নাম বলো আমুদরিয়া, বা আমুদরিয়া এই নদীটি কী ধরনের নদী, তো তখন লিখবে এটি একটি অন্তর্বাহিনী নদী যেটি রাশিয়ায় আছে। এরপরে হচ্ছে আন্তর্জাতিক নদী। আন্তর্জাতিক নদী হচ্ছে অন্তর্বাহিনী নদীর অপোজিট, মানে একটি দেশে উৎপন্ন হয়ে সেটা অন্য দেশে গিয়ে সাগরে মিশেছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক নদী। ভারতের সিন্ধু, ব্রহ্মপুত্র এগুলো আন্তর্জাতিক নদী। এছাড়া রাইন আছে, দানিউব, এগুলো হচ্ছে আন্তর্জাতিক নদী। এরপরে আসছে নদী অববাহিকা। নদী অববাহিকা কী? নদী অববাহিকা হচ্ছে যে কোনো একটা প্রধান নদী আর তার বিভিন্ন উপনদী আর শাখা নদী, এই সব কটা যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই অঞ্চলটাকে প্রধান নদীটির অববাহিকা, ইংলিশে রিভার বেসিন বলে। মানে কোনো নদী, তার উপনদী, শাখা নদী যে অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই পুরো অঞ্চলটিকে ওই প্রধান নদী অববাহিকা বলে, বা রিভার বেসিন ইংলিশে বললে। এরপরে হচ্ছে জলবিভাজিকা কাকে বলছে? জলবিভাজিকার ইংলিশ নামটা হচ্ছে ওয়াটারশেড। তো জলবিভাজিকা হচ্ছে কি? তো জলবিভাজিকা হচ্ছে কোনো পাহাড়ি অঞ্চল বা উচ্চভূমি, সেটি যখন কোনো নদী ও অববাহিকাকে আলাদা করছে, সেই উচ্চভূমি বা পাহাড়ি অঞ্চলটাকে বলা হচ্ছে জলবিভাজিকা। যেমন ধরো কোনো পাহাড় বা পর্বতের চূড়ার মতো একটি অংশ যেটি বৃষ্টির জলকে বিভিন্ন দিকে হয়তো ভাগ করে দিচ্ছে, বা পর্বতে বিভিন্ন দিকে ভাগ করে দিচ্ছে বা বিভাজন করছে, সেই পার্বত্য অঞ্চলে ওই অংশটাকে বলা হচ্ছে জলবিভাজিকা। এই জলবিভাজিকা ভূমির ঢাল অনুসারে বিভিন্ন দিকে বয়ে যাওয়া বিভিন্ন নদী সৃষ্টি করছে। একটা এক্সাম্পলে বলা যায় যে মধ্য এশিয়ার যে পার্বত্য ভূমি আছে, মধ্য এশিয়ার পার্বত্য ভূমিকে পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা বলা হয়। এর কারণ হচ্ছে কি, এই অঞ্চল থেকে পৃথিবীর সবথেকে বেশি নদী উৎপন্ন হয়, ভূমির ঢাল অনুসারে সেটি বিভিন্ন দিকে বয়ে গিয়েছে। এরপরের টপিকটা হচ্ছে কি, নদীর বিভিন্ন গতি প্রবাহ তাদের
কাজ। তো উৎস থেকে মোহনা পর্যন্ত এই উৎস থেকে মোহনা উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর গতিপথকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উচ্চ গতি, যেটা পার্বত্য প্রবাহে দেখা যায়, মধ্যগতি সমভূমিতে দেখা যায়, নিম্নগতি যেটা দ্বীপ প্রবাহে দেখা যায়। তো যে সমস্ত নদীর এই 3টি গতি দেখা যায় সেটি হচ্ছে আদর্শ নদী, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র হচ্ছে আদর্শ নদী। তো এরপর হচ্ছে নদীর ক্ষয়কাজ। তো নদীর ক্ষয়কাজ কখন হচ্ছে, যেমন ধরো পার্বত্য অঞ্চলে কী হয়, ভূমির ঢাল অনেক বেশি থাকার জন্য নদী কী করে, তার জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলা রাশিকে ক্ষয়িত করে, চূর্ণ বিচূর্ণ করে, স্থানচ্যুত করে নিজের পথ করে, মানে এইগুলোকে চূর্ণ বিচূর্ণ করে, স্থানচ্যুত করে নিজের যাওয়ার রাস্তা করে নেয়। তো এইভাবে একে কী হচ্ছে, এটাই হচ্ছে নদীর ক্ষয়কাজ মানে কি, পাথর বা শিলা রাশিকে বললাম ক্ষয়িত করলো, চূর্ণ বিচূর্ণ করলো, স্থানচ্যুত করে নিজের যাওয়ার রাস্তা করে নিচ্ছে। এইগুলোই যে করছে, এইগুলোই হচ্ছে নদীর ক্ষয়কাজ। তো ক্ষয়কাজের মাত্রা নির্ভর করছে 4টে জিনিসের উপর। প্রথমটা হচ্ছে নদী জলের গতিবেগ ও তার পরিমাণ। গতিবেগ যত বেশি হবে আর নদী জলের পরিমাণ যত বেশি হবে, ক্ষয়কাজও তত বেশি হবে। 2 নম্বর হচ্ছে ভূমির ঢাল বেশি হলে, মানে ভূমির ঢাল যত খারাপ হবে, ক্ষয়কার্য তত বেশি হবে। তারপরে হচ্ছে নদীগর্ভে শিলাস্তরের প্রকৃতি। আর 4 নম্বর হচ্ছে নদীর মধ্যে প্রবাহিত পদার্থের আয়তন ও পরিমাণ। যত বেশি হবে ক্ষয়কাজ তত বেশি হবে। এই 4টি প্রক্রিয়ার মাধ্যমে নদী তার ক্ষয়কাজকে সম্পাদন করছে। প্রথমটা এরবারে 4টে প্রক্রিয়ার মাধ্যমে নদী ক্ষয়কাজ সম্পন্ন করে। প্রথমটা হচ্ছে জলপ্রবাহ ক্ষয় বা হাইড্রোলিক অ্যাকশন। এটা কি? এটা হচ্ছে যেমন পার্বত্য অঞ্চলে নদী স্রোতের প্রবল আঘাত, এই প্রবল আঘাতের ফলে নদী খাত আর নদীর ধারে দুপাশে থাকা যে পাথরখণ্ড আছে সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে ভেঙে গিয়ে নদীর স্রোতের সাথে এগিয়ে গিয়ে দূরে এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে। এটাই হচ্ছে জলপ্রবাহ ক্ষয়। 2 নম্বর হচ্ছে অবঘর্ষ কি? যেমন নদীবাহিত যে পাথরখণ্ড আছে তার সাথে নদীর খাতে সংঘর্ষের ফলে নদী খাতে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়। এটাকে পট হোলস বলে, যেটা হওয়ার জন্য নদী খাতকে আরও তাড়াতাড়ি ক্ষয় করতে পারে। সেটা হচ্ছে অবঘর্ষ। এই যে ক্ষয়কাজ, নদীর যে ক্ষয়কাজ, এই প্রক্রিয়াটা হচ্ছে অবঘর্ষ। এর ফলে পট হোলস বা ছোটো ছোটো গর্ত সৃষ্টি হচ্ছে। তারপরে হচ্ছে ঘর্ষণ, এটাকে অ্যাট্রিশন বলা হয়। এটা কী জিনিস? এটা হচ্ছে নদীর সঙ্গে যে বড় বড় পাথরগুলো একে অপরের সাথে ঘষা খেয়ে তারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। প্রথমে তারা ছোটো ছোটো পাথরে পরিণত হচ্ছে এবং একদম শেষে বালিতে পরিণত হচ্ছে। এই যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে ঘর্ষণ ক্ষয়। তারপর হচ্ছে দ্রবণ হচ্ছে কি, অনেক সময় কী হচ্ছে, নদীর জলে পাথরখণ্ডগুলি দ্রবীভূত হয়ে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এটাকে দ্রবণ বলা হচ্ছে। তো এটা কোথায় দেখা যায়? চুনা পাথর যে সমস্ত অঞ্চলে বেশি আছে সেখানেই দ্রবণ ক্ষয় বেশি দেখা যাচ্ছে। এরপরে আসি নদীর বহন কাজ কী জিনিস। যেমন নদী বিভিন্ন প্রক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত শিলাখণ্ড, বালি, কাদা প্রভৃতি জিনিসকে বহন করে থাকে। যে এই বহন ক্ষমতা ডিপেন্ড করছে দুটো জিনিসের উপর, একটা হচ্ছে জলের পরিমাণ, আরেকটা হচ্ছে গতিবেগ। তো 4টে প্রক্রিয়ায় নদী বহন কাজ সম্পন্ন করে। প্রথম হচ্ছে দ্রবণ হচ্ছে কি, এই যে বললাম নদী তার গতিপথে অনেক সময় কি ছোটো ছোটো কোমল পাথরগুলিকে দ্রবীভূত করে নদীর স্রোতের সাথে বহন করছে। এখানে লবণ, জিপসাম, চুনা পাথর প্রভৃতি এই সমস্ত জিনিস নদীর জলে দ্রবীভূত হয়ে বাহিত হচ্ছে। 2 নম্বরটা হচ্ছে ভাসমান প্রক্রিয়া, সাসপেনশন যাকে বলে। ভাসমান প্রক্রিয়া কী আছে? অনেক সময় কী হয়, ছোটো ছোটো আকারের ও কম ওজনের যে পাথর বা বালি বা কাদার কণা আছে সেগুলো দ্রবীভূত হচ্ছে না, সেগুলো নদীর স্রোতে বাহিত হয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ভেসে যাচ্ছে এবং নদী এগুলোকে ভাসমান অবস্থায় বহন করছে। এটা হচ্ছে ভাসমান প্রক্রিয়া, ইংলিশে সাসপেনশন বলে। তারপর হচ্ছে লম্ফদান প্রক্রিয়া, সল্টেশন হচ্ছে কি, এবার নদী এই প্রক্রিয়াটা কী হচ্ছে, এই যে নদী স্রোতের টানে কিছু শিলাখণ্ড নদী খাতে বারবার ধাক্কা খেতে কিছুটা লাফিয়ে এগোচ্ছে। এই প্রসেসটাকে বলা হচ্ছে লম্ফদান প্রক্রিয়া। তারপরে আছে আকর্ষণ প্রক্রিয়ার মাধ্যমে বহন, এটাকে ট্র্যাকশন বলা হচ্ছে। ট্র্যাকশনে কী হচ্ছে, যে নদী গর্ভে যে সমস্ত ভারী পাথরখণ্ড পড়ছে সেগুলো স্রোতের টানে নদীর তলদেশে বোঝা হিসাবে গড়িয়ে অন্য জায়গায় বাহিত হচ্ছে। এটা কি বলা হচ্ছে কি, ট্র্যাকশন, বা এটা বললাম আকর্ষণ
টানের আকর্ষণ প্রক্রিয়ার টানের মাধ্যমে বহন। যেমন নদীতে যে ভারী ভারী পাথরখণ্ড পড়লো, সেগুলো স্রোতের টানে তলদেশে গিয়ে বোঝা হয়ে দাঁড়াচ্ছে, বোঝা হিসাবে গড়িয়ে গড়িয়ে অন্যত্র বাহিত হচ্ছে, সেটাই হচ্ছে কি ট্র্যাকশন। তো নদীবাহিত এইসব বিভিন্ন বস্তুর আকর্ষণ প্রক্রিয়ার সাহায্যে কী হচ্ছে, এই আকর্ষণ প্রক্রিয়ার সাহায্যে পরিবাহিত বস্তুর পরিমাণ সবথেকে বেশি হচ্ছে। তো নদীর বহন কাজের দ্বারা নতুন কোনো ভূমিরূপ কিন্তু গঠিত হচ্ছে না। আচ্ছা, তারপর হচ্ছে নদী ক্ষয়কাজ কখন বেশি করে। যেমন নদী যখন ঊর্ধ্বগতি থাকে, তখন গতিপথের ঢাল ও স্রোতের বেগ বেশি হওয়ার জন্য নদী সবথেকে বেশি পরিমাণে ক্ষয় ও বহন করে থাকে। কিন্তু মধ্য ও নিম্ন গতিতে ভূমির ঢাল ও স্রোতের বেগ কমে গেলে তখন কিন্তু নদী অবক্ষেপণই বেশি করে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্টি হওয়া কিছু ভূমিরূপ আলোচনা করছি। প্রথমে হচ্ছে ভি আকৃতি নদী উপত্যকা বা ভি শেপড ভ্যালি। তো এটা কখন হচ্ছে, যখন নদী পার্বত্য প্রবাহের প্রথম অবস্থায় থাকে, তখন নদীতে প্রধানত নিম্নক্ষয় বেশি হয়। তো যখন নদী পার্বত্য প্রবাহের প্রথম অবস্থায় থাকে, তখন নদী নিম্নক্ষয় বেশি করে। তার জন্য নদী খাতে প্রথমে তৈরি হয় আই আকৃতির, এবং পরে যখন আবহবিকার ও জলপ্রবাহের দ্বারা পার্শ্বক্ষয় হয়, তখন পার্শ্বক্ষয় হওয়ার জন্য তখন তৈরি হয় ভি আকৃতির ভূমিরূপ। তো প্রথম দিকে আই আকৃতির ভূমিরূপ তৈরি হচ্ছে যখন নদী প্রবাহের প্রথম অবস্থায় নদী নিম্নক্ষয় বেশি হচ্ছে, তখন নদী খাতে প্রথমে আই আকৃতির, এবং পরে যখন আবহবিকার ও জলপ্রবাহের দ্বারা পার্শ্বক্ষয় বেশি হচ্ছে, তখন ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হচ্ছে। এরপরে আসছে কি শৃঙ্খলিত শৈলশিরা, বা এটাকে ইন্টারলকিং স্পার বলা হয়। তো এই শৃঙ্খলিত শৈলশিরা কখন তৈরি হচ্ছে, যেমন পার্বত্য অঞ্চলে নদীর গতিপথের বাধা হিসাবে কোনো পাহাড় বা শৈলশিরা যদি থাকে, তো সেগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য নদী কী হয়, এঁকে বেঁকে প্রবাহিত হয়। এই অবস্থায় দূর থেকে যদি কেউ দেখে, তাহলে মনে হবে শৈলশিরাগুলি যেন শৃঙ্খলিত অবস্থায় আছে। তো এটা কি বলা হচ্ছে, আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশিরা। 3 নম্বরটা হচ্ছে গিরিখাত। এটা কখন হয়, যেখানে বৃষ্টি বেশি হয়, বৃষ্টিবহুল অতি উচ্চ পার্বত্য অঞ্চলে, তখন নদীর নিম্নক্ষয়ের মাত্রা কী হয়, অত্যন্ত বেশি হয়। এর জন্য নদী উপত্যকা একটু সংকীর্ণ হয়, আর তার সাথে অনেক বেশি গভীরও হয়। এই ধরনের সবথেকে গভীর ও সংকীর্ণ নদী উপত্যকাকে বলা হচ্ছে কি গিরিখাত। এবার কোনো গিরিখাতের তলদেশের সঙ্গে পার্শ্ববর্তী পর্বতের চূড়ার উচ্চতার যে পার্থক্য, সেটা কয়েক হাজার মিটার পর্যন্ত হয়। এরকম কয়েকটা উদাহরণ হিসাবে বলা যায় যে, যেমন হিমালয় অনেক নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে গিরিখাত দেখা যায়। তোমরা যদি কোনো হিমালয় যাও, তো এগুলো অবশ্যই দেখে থাকবে, না গেলে দেখে নিও, তোমাদের পড়ার সাথে সাথে তুমি প্র্যাকটিক্যালিও দেখে নিতে পারবে। এরপরে একটা সবথেকে ভালো এক্সাম্পল হচ্ছে যে দক্ষিণ পেরুর কলকা নদীর গিরিপথ। দক্ষিণ পেরুর যে কলকা নদীর গিরিখাত, সেটা হচ্ছে বিশ্বের গভীরতম গিরিখাত। এটার উচ্চতা হচ্ছে 4375 মিটার। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো করে দেখে রেখো। তারপরে হচ্ছে ক্যানিয়ন। তো ক্যানিয়ন হচ্ছে কোনো মরুপ্রায় বা শুষ্ক অঞ্চলে যে অতি সংকীর্ণ ও অতি গভীর গিরিখাত থাকে, তাকে ক্যানিয়ন বলে। এর এক্সাম্পল আমেরিকা যুক্তরাষ্ট্রে আছে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম গিরিখাত। এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানা দরকার। এটা দৈর্ঘ্য হচ্ছে 483 কিলোমিটার, প্রস্থ 12 কিলোমিটার, আর এর সর্বাধিক গভীরতা হচ্ছে 1.9 কিলোমিটার। তো দক্ষিণ পেরুর কলকা নদীর গিরিখাত এল ক্যানন দা কলকা, সেটাই হচ্ছে পৃথিবীর গভীরতম গিরিখাত। তারপর হচ্ছে খরস্রোত হচ্ছে কি, নদী যখন পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয়, তখন কঠিন আর কোমল এই দু ধরনের শিলাস্তরগুলি থাকে। সেইগুলো একটার পর একটা লম্বালম্বিভাবে অবস্থান করলে যে নরম শিলা, সেটা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে একটি ধাপযুক্ত প্রবল গতিসম্পন্ন জলস্রোতের সৃষ্টি করে। এটাকেই বলা হচ্ছে খরস্রোত। এই জলপ্রবাহের ঢাল খুব বেশি হলে তখনই খরস্রোতের সৃষ্টি হচ্ছে। এর এক্সাম্পল বলা যায় যে মিশরের আসওয়ান থেকে আটবারা, এই জায়গাটায় নীল নদের গতিপথে 6টা খরস্রোত দেখা যায়। আশা করি এত দূর বুঝতে পেরেছো ভালোভাবে। তো তার সাথে তোমরা বইয়ে তোমাদের যে টেক্সট বুক আছে, তার এই ডায়াগ্রামগুলো একটু দেখে নিও। আর এর
বা পরের ভিডিওতে বাকি পার্টটা কমপ্লিট করে দেবো। তোমরা অবশ্যই কমেন্টে তোমরা কোথা থেকে দেখছো তোমার স্কুলের নাম, তোমার নিজের নাম লিখে পাঠিও। ধীরে ধীরে আমি বাকি সাবজেক্টগুলোরও ভিডিও নিয়ে আনবো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে একটা লাইক করে দিও। সবাইকে থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।